ওয়েলকাম টু এক্সাম প্রিপারেশন হেল্পলাইন। তোমাদের সকলের অনুরোধে আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি অ্যাডমিশনের হিসাব বিজ্ঞান কোর্সটি। আর আজকের কোর্সটি শুরু করার পূর্বে আমরা সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই প্যারাগন অ্যাডমিশন কোচিং সেন্টারকে, যেটা কমার্সদের জন্য অনেক বিখ্যাত একটি কোচিং সেন্টার, যার হেড অফিস ফার্ম গেটে অবস্থিত। মূলত তাদের কাছ থেকে আমরা স্লাইডগুলো সংগ্রহ করেছি এবং এই স্লাইডের মধ্যে কিছু কিছু অংশ আমরা নিজেরা এডিট করে নিয়েছি। তবে স্লাইডের বেশিরভাগ অংশই তাদের, তাই সম্পূর্ণ কৃতিত্ব মূলত প্যারাগন অ্যাডমিশন কোচিং সেন্টারের। আর এই ক্লাসগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে প্যারাগনের ক্লাসগুলো কতটা ইম্পর্টেন্ট শিক্ষার্থীদের অ্যাডমিশনের জন্য। এবং আশা করি তোমরা এই স্লাইডগুলো সম্পূর্ণ কমপ্লিট করলে এবং এই ক্লাসগুলো সম্পূর্ণ কমপ্লিট করলে বুঝতে পারবে যে পরীক্ষার সময় কতটা গুরুত্বপূর্ণ ছিল আমাদের এই ক্লাসগুলো। আর তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এরকম নতুন নতুন অ্যাডমিশন সংক্রান্ত বিভিন্ন বিষয় শিখতে, এবং সেই সাথে আমাদের চ্যানেলটিতে বিভিন্ন রকম স্কলারশিপের আপডেট দেওয়া হয়। তোমরা যদি আগ্রহী তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। সর্বপ্রথম আমরা দেখব হিসাব সংক্রান্ত তথ্য ব্যবস্থার সম্পর্কে। এখানে দেখো হিসাব সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে কি বলা হয়েছে। হিসাব বিজ্ঞান এর তিনটি অংশ: লেনদেন শনাক্ত করা, তারপরে লেনদেন লিপিবদ্ধকরণ, এবং সর্বশেষ যেটা তথ্য সরবরাহ করা। এখানে একটা বিষয় আছে, যেটা হলো এই যে আমাদের তথ্য সরবরাহ করা, এটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য কি? তথ্য সরবরাহ করা। আর এখানে দেখো লেনদেন লিপিবদ্ধকরণ, লেনদেন লিপিবদ্ধনকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে: লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, তারপরে খতিয়ান স্থানান্তর। আচ্ছা, তথ্য সরবরাহ কিভাবে করা হয়? তথ্য সরবরাহ করা হয় মূলত আর্থিক বিবরণী প্রস্তুত এবং বিভিন্ন রকম অনুপাত বিশ্লেষণ করার মাধ্যমে। অর্থাৎ আমরা বিভিন্ন রকম যে হিসাব বিজ্ঞানের অঙ্ক করে থাকি সেগুলো মূলত তথ্য সরবরাহের কাজই করে থাকে। আর এই লেনদেন লিপিবদ্ধকরণকে আবার হিসাব রক্ষণও বলা হয়। আচ্ছা, এখানে এমসিকিউ আসবে এরপরেই। আমরা একটা বিষয় বলতে ভুলে গেছিলাম যে আমরা মূলত প্রত্যেকটা ক্লাসকে দুটি অংশে ভাগ করব। একটা হলো এমসিকিউ পার্ট, আরেকটা হলো থিওরি পার্ট। সো আমাদের আজকের ক্লাসটা হলো থিওরি পার্ট, তাই আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব না। আমাদের এর নেক্সট ক্লাসে তোমরা দ্বিতীয় পার্টে এমসিকিউ গুলো সম্পর্কে আলোচনা করা হবে, যেখানে তোমরা জানতে পারবে যে কিভাবে এমসিকিউ গুলো সমাধান করতে হয় এবং কত দ্রুত এমসিকিউ গুলো কোনো ক্যালকুলেটর ছাড়া সমাধান করব। তো চলো থিওরিটার বাকি অংশ শেষ করি, এমসিকিউ গুলো কালকে করাবো। আচ্ছা, দেখো এবার আমরা আসি দুই তরফা দাখিলা পদ্ধতি নিয়ে। এখানে দেখো মূলত বলা হয়েছে যে দুই তরফা দাখিলা পদ্ধতিটি কি? দুই তরফা দাখিলা পদ্ধতি হলো এমন একটি লেনদেনের পদ্ধতি যেখানে দুটি ক্ষেত্রেই প্রভাব ফেলবে। অর্থাৎ তোমার দুটি যে অংশ রয়েছে লেনদেনের, সেই দুই অংশেই বা দুটি পক্ষেই প্রভাব ফেলবে। এই দুটি অংশকে বা দুটি পক্ষকে প্রভাব ফেলাই মূলত দুই তরফা দাখিলা পদ্ধতির মূল উদ্দেশ্য। আচ্ছা, এখানে দেখো আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো দুই তরফা দাখিলা পদ্ধতিকে মূলত হিসাব বিজ্ঞানের ভিত্তি বলা হয়। এই দুটো বিষয় এখানে মূলত গুরুত্বপূর্ণ। তোমরা মনে রাখবে যে দুই তরফা দাখিলা পদ্ধতিতে মূলত কি হয়, সেটা হলো এখানে লেনদেনের দুটি পক্ষ থাকে এবং দুটি পক্ষকেই মূলত প্রভাবিত করে দুই তরফা দাখিলা পদ্ধতি। আর এটা হলো হিসাব বিজ্ঞানের ভিত্তি বলা হয় দুই তরফা দাখিলা পদ্ধতিকে। এরপর আসো হিসাব বিজ্ঞানের শাখাসমূহ। এখানে দেখো কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে হিসাব বিজ্ঞানের শাখাকে। সর্বপ্রথম কারো কারো মতে হিসাব বিজ্ঞানের প্রধানত দুইটি শাখা: আর্থিক হিসাব বিজ্ঞান আর ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। আর কারো কারো মতে হিসাব বিজ্ঞানের তিনটি শাখা, প্রধানত আর্থিক হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান, আর এটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। আচ্ছা, এছাড়াও আরও কিছু শাখা রয়েছে, সেগুলো হলো করশাস্ত্র, কর হিসাব বিজ্ঞান, তারপরে নিরীক্ষা শাস্ত্র, নিরীক্ষা হিসাব বিজ্ঞান। আর মূলত তোমাদের এগুলো জানা দরকার, কারণ এমসিকিউতে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি হিসাব বিজ্ঞানের শাখা। সো তোমাদের এই সবকটি হিসাব বিজ্ঞান শাখার নাম জানতে হবে। আচ্ছা,
এরপর আসো পেশা হিসেবে হিসাব বিজ্ঞান। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে পেশা হিসেবে হিসাব বিজ্ঞান কাজ করে মূলত এখানে সেটি তুলে ধরেছে। পাবলিক বা গণ হিসাব বিজ্ঞান, প্রাইভেট বা একান্ত হিসাব বিজ্ঞান, সরকারি হিসাব বিজ্ঞান, আর একটা হলো ফরেনসিক হিসাব বিজ্ঞান। আচ্ছা, এভাবে হিসাব বিজ্ঞানের ডিগ্রি সম্পর্কে বলা হয়েছে। মূলত এখানে বাংলাদেশের প্রদান করা ডিগ্রির কথাই বলা হয়েছে। বাংলাদেশী সংস্থা কর্তৃক মূলত দুটো ডিগ্রি দেওয়া হয়, একটা হলো সিএ আর একটা হলো সিএমএ। সিএ কি? সিএ হলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আর সিএ কোন প্রতিষ্ঠান প্রদান করে থাকে? আইসিএবি থেকে সিএ মূলত প্রদান করা হয়। আর এই সিএটি বাংলাদেশের কোথায় অবস্থিত? সিএ মূলত বাংলাদেশের, সরি, আইসিএবি এটা বাংলাদেশের কোথায় অবস্থিত? আইসিএবি বাংলাদেশের মূলত কারণ বাজারে অবস্থিত, ঢাকায়। আর এবার আসো এম সিএমএ। সিএমএ কি? কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আচ্ছা, সিএমএ কারা প্রদান করে? সিএমএ প্রদান করে আইসিএমএবি। আর হচ্ছে সিএমই কোথায় অবস্থিত? সিএমএবি কাঁটাবন, ঢাকায় অবস্থিত। আচ্ছা, তোমাদের একটা বিষয় বলে রাখি যে আমাদের যখন কোনো ডিগ্রির কথা বলা হবে বা কোনো ডিগ্রি প্রতিষ্ঠানের কথা বলা হবে, বিশেষ করে প্রতিষ্ঠানের কথা যদি বলা হয়, আর যদি কখনো প্রশ্নে বলা হয় যে বাংলাদেশ সংক্রান্ত প্রতিষ্ঠানের কথা, তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে যে সেখানে যেন বি থাকে। এই শর্টকাটটা তোমার বলে রাখি যে বি যদি কোনো অপশনে থাকে, অপশনের সাথে থাকে, তাহলে মনে করো ওইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যদি তুমি অ্যাকুরেট না জানো। কারণ বি যদি যেটাই না থাকবে সেটা কখনোই তোমার ওই প্রতিষ্ঠান হবে না। অর্থাৎ তোমার যেই ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান সেটা কখনো বাংলাদেশে হতে পারে না। বাংলাদেশের ডিগ্রি প্রদানকারী সকল প্রতিষ্ঠানের সাথে বি থাকবে। এমসিকিউর বিষয়ে তো আমরা আগেই বলছি যে আমরা পরবর্তী পার্টে এমসিকিউ নিয়ে আলোচনা করব। আচ্ছা, এবার আসো হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী। আচ্ছা, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কয় ধরনের? দুই ধরনের। একটা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা হলো বাহ্যিক ব্যবহারকারী। আচ্ছা, এবার অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? মূলত যারা প্রতিষ্ঠানের ভিতরে সিদ্ধান্তগুলো গ্রহণ করে এবং প্রতিষ্ঠানের ভিতরেই যতগুলো ইনফরমেশন সেগুলি প্রতিষ্ঠানের ভিতরেই রাখে, মূলত তারাই হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী। এখানে দেখো সেটাই উল্লেখ করছে যে যারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য সিদ্ধান্ত গ্রহণে হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহার করে। আচ্ছা, এখান থেকে উদাহরণ দেওয়া হয়েছে যে এক মালিকানা ব্যবসায়ের মালিক, অংশীদার ব্যবসায়ের অংশীদারিগণ, কর্মকর্তাগণ, আন্তঃনিরীক্ষক, ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য পরিচালকগণ। আচ্ছা, তারপরে এই সাইডে আছে, দেখো আরও আছে প্রধান নির্বাহী কর্মকর্তা, মহাব্যবস্থাপক, বিক্রয় বা বিপণন ব্যবস্থাপক, মানব সম্পদ ব্যবস্থাপক, ভান্ডার ব্যবস্থাপক, অন্যান্য ব্যবস্থাপকগণ, সুপারভাইজার বা পরিদর্শকগণ, তারপরে ট্রেজারার বা কোষাধ্যক্ষ, আর প্রধান হিসাবরক্ষক। আচ্ছা, তোমাদের একটা শর্টকাটের বিষয় বলবো যে এগুলো মনে রাখার ক্ষেত্রে ২ থেকে ৩ টে শব্দ মনে রাখলে তোমরা এগুলো সব মনে রাখতে পারবে। সেই শর্টকাটের বিষয়টা বলবো, তবে এটা একটু পরে বলবো। মূলত আগে বাহ্যিক ব্যবহারকারী সম্পর্কে জেনে আসি। আচ্ছা, বাহ্যিক ব্যবহারকারী কারা বলছে? যারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য নয়, বরং নিজের প্রয়োজনে হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহার করেন। এবং বাহ্যিক ব্যবহারকারী কারা? যারা তোমার প্রতিষ্ঠানের বাইরের লোকজন বা বাইরের ব্যবহারকারী, তারাই হলো বাহ্যিক। এখান থেকে কারা বলছে? কোম্পানির মালিক বা শেয়ার হোল্ডার ও সম্ভাব্য বিনিয়োগকারী, তারপর সম্ভাব্য অংশীদার, কর্মচারীগণ, নিরীক্ষক। আচ্ছা, এখানে নিরীক্ষকও থাকতে পারে, আবার থাকতে পারে বহির্নিরীক্ষক, দুটোই হতে পারে। কর কর্তৃপক্ষ, নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যেমন সরকার ও বিভিন্ন নিয়ন্ত্রণ সংস্থা। তারপরে আছে দেখো শ্রমিক সংঘ, তারপর ব্যাংক বা ব্যাংকারগণ, সরবরাহকারীগণ, সেকেন্ড পাওনাদার, গ্রাহকগণ, প্রতিযোগীগণ, তারপরে তোমার অর্থনৈতিক পরিকল্পনাকারীগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, অনুসন্ধানকারীগণ এবং অন্যান্য যে কোনো ব্যক্তি। আচ্ছা, এখানে যেই শর্টকাটের কথা বলছিলাম, শর্টকাটটা হলো এরকম যে অভ্যন্তরীণ ব্যবহারকারীর ক্ষেত্রে তোমাদের জাস্ট মনে রাখতে হবে ব্যবস্থাপক শব্দটা থাকলে সেটা অভ্যন্তরীণ ব্যবহারকারী, বা কর্মকর্তা শব্দটি থাকলে সেটা অভ্যন্তরীণ ব্যবহারকারী, এবং আরেকটা হলো কই গেল সেটা? আচ্ছা, পরিচালক। হ্যাঁ, এই ৩ টা। পরিচালক, কর্মকর্তাগণ এবং আরেকটা কি বলছিলাম আমরা? হ্যাঁ, পরিচালক, কর্মকর্তাগণ এবং ব্যবস্থাপক। এই ৩ টা বিষয় যদি কোনো শব্দের সাথে থাকে তাহলে মনে করবে সেটা অবশ্যই অভ্যন্তরীণ ব্যবহারকারী। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যে তোমাদের মধ্যে হয়তো প্রশ্ন হতে পারে যে মালিক তো এখানে ২ ধরনের হয়। আপনার এক অভ্যন্তরীণ ব্যবহারকারীরও মালিক হয়, আবার এই যে কোম্পানির মালিকগণও মালিক হয়। তাহলে
কোম্পানির মালিকগণ কেন বাহ্যিক আর অভ্যন্তরীণ ব্যবহারকারী এক মালিকানা বা অংশীদারি ব্যবসায়ীর মালিকগণ কেন অভ্যন্তরীণ? আচ্ছা, আমরা জানি কি কোম্পানির মালিকগণ কিন্তু আসলে কোম্পানির মালিক না। কোম্পানির মালিকগণ হলো শেয়ার হোল্ডাররা। আর শেয়ার হোল্ডাররা কোম্পানির বাইরের অংশ। তারা কখনো কোম্পানির ভিতরের অংশ না। কোম্পানির ভিতরের অংশ মূলত যারা কোম্পানির ভিতরে কাজ করে। যেমন ধরো ম্যানেজার বা অন্যান্য যে কর্মচারীগুলো আছে তারা। আচ্ছা। এরপর আবার এমসিকিউটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আচ্ছা, এবার আসো হিসাব বিজ্ঞানে হিসাব নিকাশের বা হিসাব রক্ষণের ভিত্তি। আচ্ছা, হিসাব রক্ষণের দুটো ভিত্তি আছে। একটা হলো নগদান ভিত্তি আর একটা হলো বকেয়া ভিত্তি। এটা নিয়ে তোমরা অনেকেই সমস্যায় ভুগছো যে ভাইয়া নগদান ভিত্তি কি আর বকেয়া ভিত্তি কি? নগদান ভিত্তি হলো নগদের উপরে তারা বিশ্বাস করে বেশি, আর বকেয়া ভিত্তি হলো বকেয়ার উপর বিশ্বাস করে তারা বেশি। আচ্ছা, নগদের উপর বিশ্বাস করা বলতে এরকম যে সাপোজ তুমি আজকে ৳৫ দিয়ে একটা কলম কিনলা, বাট টাকাটা আজকে দিলা না, কালকে দিবা। এখন যদি আমি নগদান ভিত্তিক কথা বলি তাহলে তারা তোমার এই হিসাবটা বা তোমার এই লেনদেনটা আজকে লিপিবদ্ধ করবে না। তুমি টাকাটা কবে দিচ্ছ? কালকে দিচ্ছ। মানে আগামীকাল তুমি ৳৫ দিবা। সো তারা লেনদেনটা লিপিবদ্ধ করবে আগামীকাল। তুমি যখন টাকাটা দিবা তখনই মূলত তারা তোমার এই হিসাবটা খাতায় তুলবে। আর যদি বকেয়া ভিত্তি বলো, বকেয়া কিন্তু তারা টাকাকে খেয়াল করে না। তারা খেয়াল করে লেনদেনটাকে। মানে তুমি যেই কাজটা করছো সেই কাজটাকে, বা তুমি যে ব্যয় কি বলবো? তুমি যে হচ্ছে লেনদেনের আদান-প্রদান করছো সেটা। সাপোজ আমি ৳৫ দিয়ে কলমটা কিনলাম। টাকা দিই বা না দিই আমার ফ্যাক্ট না। আমি যে কলমটা কিনলাম সেটাই হলো বকেয়া ভিত্তির মূল উদ্দেশ্য। যে তুমি কাজটা করলেই সেটা লেনদেন হিসেবে গণ্য হবে। আর নগদান ভিত্তিতে বলা হয়েছে যে তুমি কাজটা করো বা না করো সেটা বিষয় না। তুমি যখন টাকাটা দিবা বা নিবা তখনই হলো তারা মূলত কাজ করবে। সো তখনই তারা লেনদেনটা লিপিবদ্ধ করবে। এটা হলো তোমাদের নগদান আর বকেয়ার ভিত্তির মূল পার্থক্য। নগদের সাথে টাকার সম্পর্ক আছে আর বকেয়ার সাথে লেনদেনের সম্পর্ক, যে কখন ঘটনাটা ঘটলো। আচ্ছা, বকেয়া ভিত্তি মূলত আইএফআরএস ও গ্যাপকে সমর্থন করে। আচ্ছা, এখানে দেখো একটা ভালো জিনিস তুলে ধরেছে, সেটা হলো আয় অর্জিত হয়েছে হলে বা ব্যয় সংগঠিত হলে বকেয়া ভিত্তিতে মূলত লিপিবদ্ধ হয়। সাপোজ আয় অর্জিত হয়েছে কিভাবে? তুমি যদি ৳৫০০ একটা কি বলবো ব্যাগ বিক্রি করো। ব্যাগটা যখন বিক্রি করলা, টাকা পেলা বা না পারলা সেটা ফ্যাক্ট না। ব্যাগটা বিক্রি তো করছো। এই বিক্রি করাই হলো তোমার আয় অর্জিত হয়েছে। টাকা ২ দিন পর পেলা সেটা ফ্যাক্ট না। যখনই দেখবা কোনো প্রশ্নের সাথে অর্জিত বা সংগঠিত কথাটা আছে, তার মানে মনে করবো এটা বকেয়া ভিত্তি। এটা একটা সহজ শর্টকাট, যে অর্জিত কথাটা অথবা সংগঠিত কথাটা। এই দুটো যদি থাকে তাহলে মনে করো এটা বকেয়া ভিত্তি। আচ্ছা, এমসিকিউটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আচ্ছা, এবার লেনদেন। লেনদেনের বৈশিষ্ট্যগুলো তোমার মূলত জানতে হবে। লেনদেনে দেখো ৩ টি বৈশিষ্ট্য কিন্তু তুলে ধরা হয়েছে। অর্থের মূল্যে পরিমাপযোগ্যতা, আর্থিক অবস্থা পরিবর্তন সাধন করবে এবং কমপক্ষে ২ টি পক্ষের সাথে জড়িত থাকবে। আচ্ছা, লেনদেন মূলত হিসাব বিজ্ঞানের মূল উপাদান বা ইনপুট। এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অ্যাডমিশনের জন্য। হিসাব বিজ্ঞানের মূল উপাদান কি? লেনদেন। বা হিসাব বিজ্ঞানের ইনপুট কি? লেনদেন। আচ্ছা, এখানে দেখো লেনদেনের প্রধান শ্রেণীবিভাগ হলো ২ ভাগে বিভক্ত। একটা হলো আন্তঃলেনদেন আর একটা হলো বহির্লেনদেন। আচ্ছা, আবারও এমসিকিউ। আচ্ছা, এখানে দেখো কিছু শব্দের বিষয়ে বলেছে যেটা তোমাদের অ্যাডমিশন পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো প্রতিশব্দ, প্রতিপক্ষ, প্রতিহিসাব। কারণ তোমরা অনেকে এই ৩ টে শব্দ নিয়ে অনেক কনফিউজ থাকবা। প্রতিপক্ষ, প্রতিশব্দ, প্রতিহিসাব। কারণ অনেক সময় বলা হবে যে সম্পদ হিসাবের প্রতিপক্ষ নিচের কোনটি? বা সম্পদ হিসাবের প্রতিশব্দ নিচের কোনটি? বা সম্পদ হিসাবের প্রতিহিসাব নিচের কোনটি? এখন তোমরা কোনটার কি মিনিং করছে সেটা যদি না জানো তাহলে তোমরা কখনো সঠিক উত্তর দিতে পারবে না। সো তোমাদের মাথায় রাখতে হবে যে যখনই প্রতিশব্দের কথা বলবে, প্রতিশব্দ মানে সমার্থক শব্দ, অর্থাৎ একই অর্থ প্রকাশ করে। আর প্রতিপক্ষ বলতে বিপরীত পক্ষ। আমরা তো খেলি প্রতিপক্ষ, যে ফুটবল খেলার ক্ষেত্রে তোমার প্রতিপক্ষ কয়টা গোল দিল বলি না? এই প্রতিপক্ষ হলো বিপরীত পক্ষ। আর প্রতিহিসাব ঠিক একই, প্রতিহিসাব মানে বিপরীত হিসাব। এরপর দেখো আমরা এখানে হিসাবের শ্রেণী বিভাগ তুলে ধরেছি। হিসাব, সংযোগ হিসাব আর বিপরীত বা প্রতি হিসাব। আমরা একটু আগে যেটা বললাম প্রতি হিসাব মানে বিপরীত হিসাব। আচ্ছা, এখানে দেখো হিসাব মূলত সম্পত্তি হিসাব। সম্পত্তি হিসাবের ক্ষেত্রে প্রতি হিসাব কি? পুঞ্জীভূত অপচয়,
তারপরে কুড়িন সঞ্চিতি, দেনাদার, বাটা সঞ্চিতি। আচ্ছা, প্রতি হিসাবের ক্ষেত্রে কি হয়? তোমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যেটা সম্পত্তি হিসাব সাধারণত বাড়ে, বা আমরা যখন একটা সম্পত্তি ক্রয় করি আমাদের সম্পত্তির পরিমাণ বাড়ে। বাট যখনই প্রতি হিসাব করা হবে তখন সেটা কমবে। অর্থাৎ প্রতি হিসাব বলতেই বোঝানো হয় যে হ্রাস করাকে বা হ্রাস পাওয়াকে। সম্পত্তির ক্ষেত্রে দেখবা যখন প্রতি হিসাব করা হচ্ছে তখন দেখবে পঞ্জীবিত অবস্থায়। সাপোজ যদি তুমি আসবাবপত্র কেনো ৳১০,০০০ র, তোমার পঞ্জীবিত অবস্থায় যখন নির্ণয় করবে তখন দেখবে তোমার সম্পত্তির অ্যাকুরেট দাম কিন্তু আস্তে, আস্তে কমে যাবে। ঠিক একইভাবে দেখো, কুড়িন সঞ্চিতি যখন তুমি বের করবে তখন কিন্তু তোমার দেনাদারের পরিমাণ কমে যাবে। বাট্টা সঞ্চিতি করলেও একইভাবে তোমার দেনাদারের পরিমাণ কমে যাবে। দেনাদার আমাদের সম্পত্তি, এটা তো জানোই। আচ্ছা, এখানে দায়ের বিষয় দেখো, সংযোগ হিসাবে দেখো কি, কি আছে দায়ের? দায়ে আছে ঋণপত্রের বা বন্ডের অধিয়ার। আর দেখো বিপরীত দায়ে কি আছে? ঋণপত্রের বা বন্ডের বাট্টা। আচ্ছা, বাট্টা করলে তো আমরা বুঝি এমনিতেই দাম কমে যায়, যার ফলে দায়ের পরিমাণ কমে যায়। একইভাবে পাওনাদার বাট্টা সঞ্চিত দায়ের পরিমাণ কমে যাবে পাওনাদারের পরিমাণ। অর্থাৎ পাওনাদারের যদি তোমার ১০,০০০ থাকে তখন হচ্ছে তুমি যদি বাট্টা করো তাহলে তোমার ৳১০,০০০ দেওয়ার পরিবর্তে ধরো আরো কিছু কমে গেল ৳৯,০০০। তবে এখানে একটা কথা আছে। আমরা সাধারণত হিসাব বিজ্ঞানে পাওনাদার বাটা সঞ্চিতি করি না। কারণ কি? কারণ হলো আমরা মূলত আমাদের হিসাব বিজ্ঞানে ফলো করি রক্ষণশীলতা নীতি। রক্ষণশীলতা নীতি যদি তুমি ফলো করো তাহলে কখনোই পাওনাদার বাটা সঞ্চিতি করা হবে না। কারণ এতে তোমার খরচের পরিমাণ কমে যায় বা দায়ের পরিমাণ কমে যায়। কিন্তু আমরা আ দায়ের পরিমাণ কমে গেলে সরি, খরচের না, তোমার দায়ের পরিমাণ কমে যায়। কিন্তু দায়ের পরিমাণ কমে গেলে কি হবে? তোমার আয় বাড়বে। এটা আমরা রক্ষণশীলতার নীতিতে মেনে নেওয়া হয় না। রক্ষণশীলতার নীতি বলে তোমার হচ্ছে আয় কম দেখাও, ব্যয় বেশি দেখাও, সমস্যা নেই। আচ্ছা। এবার আসো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব দেখো অতিরিক্ত পরিশোধিত মূলধন বা শেয়ার অধিয়ার, এটা হলো সংযোগ হিসাব। আর উত্তোলন, তারপরে লভ্যাংশ, ট্রেজারি স্টক, এটা হলো বিপরীত মালিকানা সত্ত্ব। এগুলির মাধ্যমে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আচ্ছা, আয়ের ক্ষেত্রে দেখো বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা। এখানেও বিক্রয়ের মাধ্যমে যেহেতু আয় বাড়ে আর বিক্রয় ফেরতের মাধ্যমে আয় কমে যায়। ঠিক একইভাবে ব্যয়ের ক্ষেত্রেও ক্রয় ফেরত, ক্রয় বাট্টা কাজ করে। আচ্ছা, এখানে দেখো আমাদের সম্পত্তির প্রকারভেদ দিয়েছে, ব্যাখ্যা দিছে। প্রতিষ্ঠানের অধিকারভুক্ত যেকোনো বিষয় যা থেকে প্রতিষ্ঠান ভবিষ্যতে সুবিধা পাবে তাকেই সম্পত্তি বলে। আচ্ছা, তোমাদের এখানে কিছু প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এটা কেন পড়াচ্ছেন? তোমাদের মূলত যেহেতু রিটেনের সিস্টেম আছে তাই তোমাদের এই সংজ্ঞাগুলো মনে রাখতে হবে। কারণ অনেক সময় সংজ্ঞাও আসে। উদাহরণগুলো সহ তোমরা সংজ্ঞাগুলো মনে রাখবে। আচ্ছা, এখানে দেখো সম্পত্তির কিছু নাম দিছে। হাতে নগদ, প্রাপ্য হিসাব, মজুত পণ্য, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, আসবাবপত্র, সরঞ্জাম, সুনাম, প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, লাইসেন্স, আ ফ্র্যাঞ্চাইজ। আচ্ছা, তোমরা যদি এখানকার আমার জানা মতে তোমরা যেহেতু কমার্স স্টুডেন্ট তোমরা এই সবগুলোর বিস্তারিত জানো যে সুনাম, প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, লাইসেন্স আর ফ্র্যাঞ্চাইজিস। তাই আমি বিস্তারিত বললাম না। আর যদি না জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি সেখানেই তোমাদের এটা বুঝিয়ে দেব। আচ্ছা, এখানে দেখো দায়ের কথা বলেছে যে প্রতিষ্ঠানের সম্পত্তির উপর যেকোনো ধরনের পাওনাদারের অধিকার বা দাবিকে দায় বলে। এখানে দায়ের কয়েকটা নাম বলছে যে প্রদেয় হিসাব, পাওনাদার, প্রদেয় নোট, প্রদেয় খরচ, তারপরে আছে তোমার অনুপার্জিত আয়, ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ, প্রদেয় বন্ড। আচ্ছা, এখানে দায়ের কিন্তু অনেকগুলো নাম আছে, পাওনাদারের অনেকগুলো নাম আছে। তোমরা কি জানো? এখানে মূলত ২ টো নামের কথা বলছে কিন্তু এছাড়াও আরো নাম আছে। সেগুলো কি? প্রদেয় হিসাব, পাওনাদার, ক্রয় খতিয়ানের জের, দেনা, এই ৪ টা। আর দেনাদারের ক্ষেত্রেও এরকম অনেকগুলো নাম আছে। দেনাদারের ক্ষেত্রে আছে প্রাপ্য হিসাব, দেনাদার, বিক্রয় খতিয়ানের জের, পাওনা, পুস্তক ঋণ। আচ্ছা, পুস্তক ঋণ নামটা কি সবাই জানো? জানো না মনে হয়। তোমরা অনেকেই দায় ভাবো পুস্তক ঋণকে। আসলে পুস্তক ঋণ কোনো দায় না। পুস্তক ঋণ হলো দেনাদার। আচ্ছা, এবার মালিকানা সত্ত্ব দেখো। প্রতিষ্ঠানের সম্পত্তির উপর মালিকের বা মালিকদের অধিকার বা দাবিকে মালিকানা সত্ত্ব বলে। এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মালিকের মূলধন, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অংশীদারি ব্যবসার মূলধন এবং অংশীদারদের চলতি হিসাব, আর কোম্পানির ক্ষেত্রে পরিশোধিত মূলধন ও সংগৃহীত আয়। আচ্ছা, এখানে আয়ের কথা বলেছে যে পণ্য বিক্রয় ও সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানের যা অর্জিত হয় তাকে রাজস্ব বা আয় বলে। বিক্রয় বা সেবা আয়, সুদ আয়, ভাড়া আয় ইত্যাদি। আর ব্যয়ের ক্ষেত্রেও একই কথা। নির্দিষ্ট হিসাবকালে আয় অর্জনের সাথে, সাথে সম্পৃক্ত সেবা গ্রহণ করাকে ব্যয় বা খরচ বলে। এখানে বিক্রিত পণ্যের ব্যয়, বেতন ইত্যাদি। সেখানে এমসিকিউর কথা বলছে। আচ্ছা, এই ছিল আমাদের ১ম ক্লাসের থিওরিটিক্যাল বিষয়। আমরা আগামী ক্লাসে তোমাদের এর যে এমসিকিউ পার্টটা আছে সেটা পড়াবো। আর তোমাদের যদি আমাদের
ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ক্লাসে লাইক করবে আর সেই সাথে নিচে কমেন্টে জানাবে যে তোমাদেরকে এই ক্লাসগুলো আরও প্রয়োজন কিনা। আর সেই সাথে আমাদের ভিডিওটি শেয়ার করবে তোমার বন্ধুদের মাঝে যাতে তারাও ফ্রিতে তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত অ্যাকাউন্টে ক্লাসটি করতে পারে। আর যদি তোমরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আল্লাহ হাফেজ।